কৈলাসপুর নামক একটি ছোট্ট গ্রামে দিনমজুর বাবুলাল তার স্ত্রী একমাত্র মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। টুম্পা দেখতে ছিল বেশ সুন্দরী এবং খুবই অহংকারী। বাবুলাল সারাদিন জমিদারের জমিতে কঠোর পরিশ্রম করে অল্প কিছু টাকা উপার্জন করত। বউ, ও বউ, টুম্পা কোথায়? টুম্পাকে দেখছি না যে, ওকে ডাক দাও। হ্যাঁ, কোথায় আর থাকবে তোমার আদরের দুলালি। আজকেও দুপুরে ভাত আর আলু সেদ্ধর কথা শুনে ঘরে মুখ ফুলিয়ে বসে আছে। দিন দিন তোমার মেয়ের আবদার আর দেমাগ বেড়েই চলেছে। আরে বউ, এমনিতেই মেয়েটার ছোট্ট ছোট্ট আশাগুলোও বাবা হিসেবে রাখতে পারি না। এর উপর তুমি যদি তাকে এভাবে বকাবাদ্য করো, মেয়েটার মনটা বড্ড বেশি খারাপ হবে। তুমি আমার মেয়েকে বকো না। দেখি মামুনিকে ডাক দেই। টুম্পা, মামুনি, ও মা, এদিকে আয়। ডাকো ডাকো, ডাকতে ডাকতে আমায় মরে যাও। তবুও এইসব ছাইপাশ আজকে আর আমি খেতে যাচ্ছি না। এগুলো আর গলা দিয়ে নামে না আমার। দেখেছো দেখেছো, বলেছিলাম না তোমার মেয়ের দিমাগ দিন দিন আকাশ ছোঁয়া হয়ে উঠছে। বাদ দাও তো, আসো আমরা দুজন খেয়ে নিই। পেটে টান পড়লে একাই খেয়ে নিবে। চলো খাও। বউ, তুমি তো খুব ভালো মতোই জানো আমার মেয়েটাকে ছাড়া আমার খাবার গলা দিয়ে নামে না। যাই, আমি ওকে গিয়ে একটু ডেকে নিয়ে আসি। এরপর বাবুলাল তার মেয়ের ঘরে আসে। মা, মারে, খেতে আসছিস না কেন মা? তোকে ছাড়া আমি খেতে পারি না, তুই জানিস না? ওইসব ন্যাকামো কথা ছাড়ো তো। এইসব ছাইপাশ আমি আর খেতে পারবো না। দরকার হলে না খেয়ে মরে যাব। বুঝেছো? মাথার একটা তেল ফুরিয়ে গেছে। কি একটা অবস্থা! ভালো খাবারও পাই না। কিছু শেষ হয়ে গেলে এনেও দাও না। দেখ। আচ্ছা মা, তোর তেল ফুরিয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলা কাজ থেকে আসার সময় তোর মাথার জন্য তেল নিয়ে আসবো, কেমন? হ্যাঁ, বাজারে গিয়ে সবচেয়ে দামি যে চুলের তেল আছে সেটা নিয়ে আসবে। আবার কম দামি কদুর তেলগুলো নিয়ে এসো না কিন্তু। আনলে কিন্তু একদম ফেলে দিব। আর আমাকে যদি খাবার খাওয়াতে চাও, হয়তো ইলিশ মাছ নয়তো মুরগির মাংস নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি আজকে তোর জন্য সবচেয়ে দামি ভালো তেল নিয়ে আসবো। কিন্তু মুরগির মাংসটা আজকে আর পারবো না মা, অত টাকা নেই। কাল এনে দিব মা, কথা দিচ্ছি। খেতে আয়। মা, ও মা, তুমি আমার কাপড়গুলো কেমন করে ধোও বলো তো? কোনো সুবাস ছড়ায় না কাপড় থেকে, আর ময়লাও থেকে যায়। কাপড়গুলো একটু ঠিক মতো ধুতে পারো না মা তুমি? দেখো নবাবজাদির আবদার, সারাদিন ঘরের সবগুলো কাজ একা হাতে করা লাগে। মায়ের একটা কাজেও তো সাহায্য করিস না। আবার এসেছিস কাপড় ধোয়ার ভুল ধরতে। যা, নিজের কাপড় নিজে ধুয়ে নিবি। সর এখান থেকে, ফাজিল। কি কি বললে মা? তুমি আমায় কাপড় ধুতে বলছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলছি। মায়ের কাপড় ধোয়া পছন্দ হয় না, তার কি করার, নিজেই ধুয়ে নে। বসে বসে হুকুম করা খুব সহজ। ঠিক আছে, আমি নিজেই কাপড় ধুয়ে নিব। কি ভেবেছোটা কি আমি কাজ করতে পারি না? আমি কাজ করলে তোমার চেয়েও ভালো পারি, বুঝেছ? হে ঈশ্বর, এ কোন পরিবারে তুমি আমার জন্ম দিলে? আমার মতো এরকম সুন্দরী মেয়ের জন্ম হওয়া উচিত ছিল কোনো এক রাজার ঘরে। এক ফকিরের ঘরে জন্ম দিয়েছ। তখনই প্রতিবেশী কাকলি সে ঘাটের পাড়ে আসে। আরে আরে, কি রে টুম্পা, আমি ভুল দেখছি? তুই কাপড় ধুচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ধুচ্ছি। তাতে কি হয়েছে? নিজের কাপড় নিজে ধোয়া খুবই ভালো বিষয়। এতে এত অবাক হওয়ার কি আছে? ও মা, তুই না কিছুদিন আগে বললি যারা কাজ করে তারা নাকি কাজের জি? তাহলে কি তুইও কাজের জি নাকি রে? আমার ঘরে কাজের লোক লাগবে, আসবি তুই? এইসব শুনে টুম্পা রেগে আগুন হয়ে যায়। সঙ্গে সঙ্গে টুম্পা প্রতিবেশী কাকলিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এই এই, একটু আগে গোসলটা করে এসেছিলাম, তুই আমার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলি? শয়তানি অহংকারী, তোর নামে জমিদারের কাছে নালিশ দেব। তোকে গ্রাম ছাড়া করে ছাড়বো। এই বলে রাখলাম আমি। কত বড় সাহস, আমাকে কাজের মেয়ে বলিস? দেখ কেমন লাগে। যার কাছে ইচ্ছা বিচার দে তুই। সন্ধেবেলা বাবুলাল কাজ থেকে ফিরলে টুম্পা তাকে বলে, কই বাবা, আমার তেলটা কি এনেছো? জলদি জলদি তেলটা দাও তো। আমার চুলগুলো কেমন শুকিয়ে আছে দেখতে পাচ্ছ না? ওহো মা রে, আমায় ক্ষমা কর, আমি তোর তেলটা আনতে ভুলে গেছি। কাল সকালে ঠিক এনে দিব সোনা। কি কি বললে তুমি?
এত করে বলার পরও তুমি আমার তেলটা আনোনি, তুমি ইচ্ছে করে আনোনি, আমি খুব ভালো মতো জানি এই মুহূর্তে আমার তেল লাগবে ব্যাস। তখনই টুম্পার মা সেখানে আসে। আরে আরে কি হয়েছেটা কি? এই সাত সন্ধ্যায় এত চিল্লাপাল্লা কিসের? কি হলো? কি আর হবে, তোমার স্বামীকে এত করে বললাম আমার মাথার তেলটা আনতে, আনলো না, আর এখন চিল্লাপাল্লা করছি বলে আমার দোষটাই তোমার চোখে পড়লো। এক্ষুনি আমার তেল লাগবে, না হলে কিন্তু আমি তোমায় ঘরে ঢুকতে দিব না বাবা, এই বললাম আমি। যাও। মারে, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি তেল কোথা থেকে পাবো মা? কাল সকালে এনে দিব মা, কথা দিচ্ছি। আমায় ক্ষমা কর মা, আমি ইচ্ছে করে করিনি। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যেখান থেকে পারো সেখান থেকে আমায় তেল এনে দিবে মানে দিবে। ঠিক আছে মা, ঠিক আছে, তুই শান্ত হ, আমি দেখছি। বউ, ও বউ, আমি তো টুম্পার সামনে বলিনি, তোমায় বলছি। আসলে আমার তেলের কথা মনে ছিল, কিন্তু আমার হাতে টাকা না থাকার কারণে আমি তেলটি আনতে পারিনি বউ। এখন আমি কি করব বউ? টাকা কোথায় পাবো বউ? বলো বউ, কি হতভাগা বাবা আমি। কি আর করবে বলো গো, জমিদারের কাছে গিয়ে একটু ধার চেয়ে দেখো দেয় কি না। সবই আমাদের কপাল, না হলে আমাদের মেয়ে আমাদের কষ্ট বুঝে না। এরপর বাবুলাল জমিদার বাড়িতে আসে। বাবুলালকে দেখে জমিদার বলে, কি গো বাবুলাল, তুমি না একটু আগে কাজ শেষ করে এখান থেকে গেলে, আবার এখানে কেন এসেছো? কি হয়েছে তোমার? জমিদার বাবু, টাকার জন্য আমি আমার মেয়ের আবদার পূর্ণ করতে না পারায় আমার মেয়ে বড্ড বেশি কষ্ট পাচ্ছে। আমায় দয়া করে কিছু টাকা ধার দিন, 500টা টাকা দিন জমিদার বাবু, দয়া করুন। আমি যে বড়ই অসহায় হয়ে গেছি আজকে। তোমার মেয়েকে নিয়ে আজকে কয়েকজন প্রতিবেশী অনেক অভিযোগ দিয়েছে। বিশেষ করে প্রতিবেশী কাকুলিকে নাকি তোমার মেয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। তোমার মেয়ে তো সারা গ্রামে হট্টগোল করে রেখেছো দেখা যায়। এমন করলে তো তোমরা গ্রামে টিকতে পারবে না বাবুলাল। মেয়েকে বুঝাও, এত পাগলামি করলে কি হয় বলো? সবার সাথে তো মিলেমিশে থাকতে হবে। আসলে জমিদার বাবু, মেয়েটা আমার দিন দিন বড্ড বেশি জেদি হয়ে উঠছে, কারো কথাই শুনতে চায় না। একমাত্র মেয়ে, অনেক আদরের, বেশি শাসনও করতে পারি না, বুঝেনি তো। তোমার বিষয়টাও আমি বুঝতে পারছি। ঠিক আছে, এক কাজ করো, কাল সকালে তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসো, আমি ওকে বুঝিয়ে বলবো। আর এই মুহূর্তে তোমায় আমি 1000 টাকা দিচ্ছি, কেমন? এই যে নাও, টাকাটা নাও। টুম্পা মা, এই যে দেখ, তোর জন্য তেল নিয়ে এসেছি, ঠিক আছে তো তেলটা? হ্যাঁ হ্যাঁ, তেলটা ঠিক আছে, এবার যাও, তেলটা আমার মাথায় মাখতে দাও। আচ্ছা ঠিক আছে। টুম্পা শোন, কাল সকালে একটু তুই আগে আগে প্রস্তুত হয়ে থাকিস, তোকে জমিদার বাড়িতে নিয়ে যাব। জমিদার সাহেব তোকে কিছু কথা বলবে, বুঝেছিস? এই জমিদার আবার কি বলবে? নিশ্চয়ই আমার নামে নালিশ করেছো। পরদিন সকালে বাবুলাল টুম্পাকে নিয়ে জমিদার বাড়িতে যায়। শুভ সকাল জমিদার বাবু, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, শুভ সকাল, ভালো আছি। তা তুমি গ্রামবাসীদের সাথে এমন হট্টগোল করছো কেন? সবাই তোমার নামে আমার কাছে অভিযোগ দিচ্ছে। একটু মিলেমিশে থাকতে হবে তো সবার সাথে, বুঝো না? সমাজ বলেও তো একটা কথা আছে টুম্পা, তুমি কি ভুলে গেছো সেটা? না না, আমি কিছুই বলিনি জমিদার বাবু। আমার সাথে কেউ অন্যায় করলে আমি সেটা সহ্য করতে পারি না, আমি সেটার প্রতিবাদ করি। এতে যদি গ্রামে হট্টগোল তৈরি হয়, আমার কি দোষ এতে বলুন না জমিদার বাবু? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, অন্যায় করলে কাউকে ছাড় দিবে না। ঠিক আছে, তুমি যা করছো চালিয়ে যাও। বাবা, সব কথা তো শেষ, এখন আমি চলে যাচ্ছি। বাসায় আসার সময় কিন্তু আজকে চিকেন আনতে ভুলো না, ভুলে গেলে খবর আছে তোমার। এরপর টুম্পা সেখান থেকে চলে যায়। এ কি জমিদার বাবু, আপনি তো বলেছিলেন মেয়েকে বোঝাবেন, বোঝানোর বদলে আপনি তো ওর কাজে আরও সম্মতি দিলেন। ওকে আর কে থামাবে এখন বলুন? আমাদেরকে তো গ্রাম ছাড়া করে দিবে সবাই। কেন এমনটা করলেন? শান্ত হও বাবুলাল, কেউ গ্রাম ছাড়া করবে না। যখন তোমার মেয়ে জমিদার পরিবারের সদস্য হয়ে যাবে তখন, বুঝেছো? মানে আমি বুঝলাম না। মানে তো খুবই সহজ, তোমার মেয়েকে প্রথম দেখাতেই আমার বড্ড বেশি ভালো লেগে গেছে। এত সুন্দরী মেয়ে পালন করেছো, একটু দেমাগ তো দেখাবেই। ওকে আমি বিয়ে করব। কি
কি বললেন জমিদার বাবু? এ তো আমার চরম সৌভাগ্য। আপনার মতো জমিদার আমার মতো গরিবের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জমিদার বাবু, আপনি ব্যবস্থা করুন। এরপর কিছুদিনের মধ্যেই টুম্পার সেই জমিদারের সাথে বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। রাত্রেবেলা জমিদার রণবীর টুম্পাকে বলে, টুম্পা, তুমি দেখতে কি অপরূপ সুন্দরী। তোমার ওই দুই চোখে কি অপরূপ মায়া। বলো, আজকে রাতে তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে সেটাই দিব। আমার প্রথম চাওয়া হচ্ছে আপনি আপনার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিবেন। আর দ্বিতীয় চাওয়া হচ্ছে আমার বাবা আপনার এখানে দিনমজুরের কাজ করে, আপনি তাকে না করে দিবেন উনি যেন আর এখানে কাজ করতে না আসে। আমি এখন একজন জমিদারের বউ, আমার বাবা যদি লোকের বাড়ি কাজ করে আমার মান সম্মানে আঘাত লাগবে। কিন্তু তোমার বাবা আমার এখানে কাজ না করলে তো পথে বসে যাবে। তার অবস্থা তো ভালো না, তুমি জানো সেটা। তাহলে বাবা অন্য কোথাও একটা কাজের ব্যবস্থা করে নিবে। আপনি যদি আমার এই দুইটি শর্ত না মানতে পারেন আজকে রাতে আমি আর আপনার কাছে আসবো না, বুঝেছেন? না না না, অমন করে বলো না। তোমাকে পাওয়ার জন্য আমি সবই করতে পারি। অন্যদিকে টুম্পার মা বাবা মন খারাপ করে বলতে থাকে, হ্যাঁ গো, মেয়েটাকে এতদিন কত বকাবাদ্য করেছি, আজ যখন মেয়েটা বাড়িতে নেই ঘরটা কেমন খান খান করছে। হ্যাঁ গায়ত্রী, ঠিকই বলেছ। মনে হচ্ছে মেয়েটাকে আমি কত যুগ ধরে দেখি না। কাল সকালে যখন কাজে যাব মেয়েটাকে দু চোখ ভরে দেখে নিব। টুম্পারও নিশ্চয়ই আমাদের কথা খুবই মনে পড়ছে বউ। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। শুনো না, কাল সকালে আমাকেও সাথে নিয়ে যেও, মেয়েটাকে দেখবো। হ্যাঁ ঠিক আছে বউ। আরে ও বউ, কোথায়? জলদি আসো, আমার কাজের দেরি হয়ে গেল তো। এত দেরি হয় নাকি? এই তো বাবা এসে পড়েছি। এত চিল্লাপাল্লা করো না, কি এমন দেরি করলাম আমি? আ আমি এ কি দেখছি বউ, তুমি এত সুন্দর করে সাজগোজ করলে এত বছর পর, কি কারণে? আরে বুঝো না, আমার মেয়ে হচ্ছে জমিদার বাড়ির বউ, আমি হলাম তার মা। যাতা ভাবে কি আর যাওয়া যায়, তাই একটু প্রস্তুত হলাম। ঠিক ঠিক, চলো এবার চলো যাই। জমিদার বাবু, আমায় ক্ষমা করবেন, আজকে কাজে আসতে আমার একটু দেরি হয়ে গেল। টুম্পা কোথায়? টুম্পা ওই যে পিছনের বাগানে ঘুরতে গিয়েছে দাসীদের সাথে। তা তুমি তোমার বউকে নিয়ে এসেছো কেন বাবুলাল? আমার বউ আসলে টুম্পাকে দেখতে এসেছে। টুম্পার জন্য খুব মন খারাপ হচ্ছিল তো, তাই আর কি। তা জমিদার বাবু একটু দেখা করে আসি। ঠিক আছে, দেখা করতে যাও, কিন্তু বাবুলাল তোমার আজকে থেকে আর এই জায়গায় কাজ করতে আসতে হবে না, বুঝেছো? টুম্পা একদমই পছন্দ করছে না তোমার কাজ করতে আসা এখানে। তুমি অন্য কোথাও কাজ দেখে নিও, ঠিক আছে? আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে টুম্পার সাথে কথা বলে নাও। এই কেমন কথা জমিদার বাবু, হঠাৎ করে গরিবের পেটে এমনভাবে লাথি দিবেন না। আপনি তো জানেন আমার অবস্থা, আমি এই মুহূর্তে কোথায় কাজ পাবো এত জলদি? সেই বিষয়ে তো আর আমাকে বলে লাভ নেই। তোমাদের মেয়ের সাথে তোমরা আলাপ করে দেখো। তোমাদের মেয়ে না চাইলে আমি কি করব? টুম্পা মা, কেমন আছিস? তোকে ছাড়া আমাদের ঘরটা বড্ড বেশি ফাঁকা হয়ে গেছে রে মা। খুব মনে পড়ে তোর কথা আমাদের, জানিস? জানি জানি, তা তোমরা এইসব কথা বলতে সকাল সকাল এসেছো নাকি? বুঝলাম না তো। মারে, তোর কথা বড্ড বেশি মনে হচ্ছিল, তাই আমরা তোকে দেখতে এসেছি রে সোনা মা। মারে, তুই নাকি জমিদার রণবীরের কাছে বলেছিস আমি জানি এই জায়গায় আর কাজ না করি। তুই তো জানিস তোর বাপের অবস্থা, এই কাজটা না করলে আমরা চলবো কেমন করে রে মা, বল আমাদের। তোমাদের জীবন কিভাবে চলবে সেটা তোমরা বুঝে নাও, আমার আর দেখার বিষয় নেই। আমি হলাম এই বাড়ির জমিদারের বউ, এই জায়গায় তুমি দিনমজুর হিসাবে কাজ করতে পারবে না। তুমি এই গ্রাম থেকে বেরিয়ে অন্য গ্রামে গিয়ে কাজ করবে, বুঝেছো? হ্যাঁ রে টুম্পা, সত্যি কি আমি তোকে পেটে ধরেছিলাম কিনা আমার সন্দেহ হচ্ছে। তুই কি আমাদের ছোট্টবেলার সেই টুম্পা তো নাকি? ছি ছি ছি, তো লজ্জা করে না এভাবে কথা বলতে বাবার সাথে? কেমন করে পারিস? মা, ছোটবেলা থেকে সবসময় তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো। এখন আমি একজন জমিদারের বউ, বুঝে শুনে কথা বলবে। তোমরা এখন চলে যাও এই গ্রাম থেকে, চলে যাও। ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। আমরা আর কোনো দিন আমাদের এই মুখ তোকে দেখাবো না মা। তুই এই জমিদার বাড়িতে জমিদার গিন্নি হয়ে ভালো থাকিস মা, অনেক ভালোবাসি তোকে। এরপর বেচারা বাবুলাল তার স্ত্রীকে নিয়ে সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়।
দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই অহংকারী টুম্পা 7 মাসের অন্তঃসত্ত্বা হয়। একদিন জমিদারের বোন তার সাথে দেখা করতে আসে। হ্যাঁ গো ভাবি, কি খবর? তুমি নাকি পোয়াতি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছ। তা তুমি কি মনে করে এলে হঠাৎ? হ্যাঁ, এই তো তোমার পোয়াতির খবর পেয়ে তোমায় দেখতে এলাম। তা তুমি তো আর আগের মতো সুন্দরী নেই ভাবি, কেমন মোটা হয়ে গেছো, গায়ের রংটাও মলিন হয়ে গেছে, কেমন মহিলা মহিলা দেখাচ্ছে। তা কি, একজন মেয়ের শরীরে সন্তান আসলে তার শরীরে এমন পরিবর্তন তো হবেই, এটা তো বড্ড বেশি স্বাভাবিক। তুমি কি খোঁচা দিচ্ছ আমায়? হ্যাঁ, খোঁচা কোথায় দিচ্ছি ভাবি? অবশ্য বড় লোকদের মজা তুমি কিভাবে বুঝবে? তুমি তো ছোট ঘরের মেয়ে। বড় লোকদের বড় লোকই মজা শুধুমাত্র বড় লোকরাই বুঝে গো। এইসব কথা শুনে টুম্পা রেগে মেগে তার ননদের গায়ে ফুলের টব ছুঁড়ে মারে, যার ফলে সে রক্তাক্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই গিয়ে তার ভাইয়ের কাছে বিচার দেয় আর কান্নাকাটি করতে থাকে। আহ বোন, তুই কাঁদিস না, আমি দেখছি। টুম্পা, এই টুম্পা। আহ, কি হয়েছে? আমায় এত চিৎকার করে ডাকছো কেন? জানো না এই অবস্থায় আমার হাঁটাচলা করতে কষ্ট হয়? কি হলো বলো? টুম্পা, এইসব কি? আমার বোন এত দূর থেকে তোমার সাথে দেখা করতে এসেছে, আর তুমি কিনা তার সাথে এত বাজে আচরণ করেছো। ক্ষমা চাও এক্ষুনি। কি কি বললে? আমি ক্ষমা চাবো? তোমার বোন যে আমাকে জঘন্য কথা বললো, সেটার কি দোষ? ওকে ক্ষমা চাইতে বলো। আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। আমি যা করেছি বেশ করেছি, বুঝেছো? বোনের কথায় আমায় কথা শোনাবে না একদম। টুম্পা, তুমি কিন্তু দিন দিন খুব বেশি বেড়ে যাচ্ছ। আমার পরিবারের সাথে তোমার এমন খারাপ ব্যবহার আমি কিন্তু সহ্য করব না। তোমাকে কিন্তু ঘর থেকে তাড়িয়ে দিব। বুঝেছো কি বলেছি আমি? ক্ষমা চাও বললাম। কি কি বললে তুমি? আমায় ঘর থেকে তাড়িয়ে দিবে? তুমি মনে হয় ভুলে গেছো সমস্ত সম্পত্তি আমার নামে। তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিব। কিছু সময় পর টুম্পার অনেক প্রসব বেদনা ওঠে এবং হসপিটালে যাওয়ার পর তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়, যাকে দেখে জমিদার বলে, আরে আরে, কি সুন্দর মেয়ে হয়েছে আমার। দাও দাও, আমার মেয়েটাকে আমার কাছে দাও। কোলে নিয়ে চুমু খায় আমার মাটাকে। না না না, এখন সারাদিন হসপিটালে এদিক ওদিক ঘুরেছো, তোমার গায়ে এখন অনেক ময়লা আছে। বাসায় গিয়ে চান করবে, তবেই আমার মেয়েকে কোলে নেবে, না হলে আমার মেয়ে নোংরা হয়ে যাবে তোমার হাতে গেলে। কিছুদিন পর হঠাৎ জমিদার রণবীর বেশ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। মালকিন, আপনাকে জমিদার বাবু ডেকে পাঠিয়েছেন। উনি অনেক অসুস্থ বোধ করছেন, আসবেন দয়া করে। এই কি জ্বালা, বাচ্চা সামলে কোল পাচ্ছি না, এর উপর আবার উনি আমায় কেন ডাকছেন? অসুস্থ লাগছে, তোমরা তো আছোই। আমি যেতে পারবো না এখন, বলে দাও গিয়ে যাও। উফ, আপনাকে জরুরি তলব করেছেন মালকিন। এ কি হলো আপনার? হঠাৎ আমায় এত জরুরি তলব কেন করেছেন বলেন তো? জানেনই তো কত ব্যস্ত থাকি। আমি এত অসুস্থ শোনার পরেও তুমি একটি বারও আমাকে দেখতে আসোনি কেন? আমি কি এতই খারাপ? এখানে খারাপ ভালোর প্রসঙ্গ কোথায় উঠছে? সারাদিন বাচ্চা সামলে আর রূপচর্চা করে আমি আপনার কাছে আসার সময় পাই না। দাসদাসীরা তো আছেই, যা লাগবে ওদের থেকে চেয়ে নেবেন। বুঝি না এইসব ন্যাকামো। দাসদাসীর সেবা আর বউয়ের সেবা কি এক জিনিস? মেয়েটা জন্মের পর একবারও আমার কাছে আনো না। দাও, মেয়েটাকে আমার কাছে দাও, একটু কোলে নিয়ে চুমু খাই। আপনার মাথাটা তো পাগল হয়ে গেছে নাকি? এমনিতেই আপনি অসুস্থতায় বিছানায় পড়ে আছেন, এখন আমার মেয়েকে আপনার কাছে দিলে আমার মেয়েরও রোগ হয়ে যাবে। যতদিন না সুস্থ না হচ্ছেন, আপনি আমাকে দয়া করে আপনার ঘরেও আসতে বলবেন না, বুঝেছেন? এভাবেই দিন দিন টুম্পা বেশ অহংকারী হয়ে উঠছিল। নিজের সন্তানের খেয়ালও ঠিকমতো রাখতো না। সারা দিন প্রাসাদের দাসদাসীদের সাথে ছোটোখাটো বিষয়ে খুবই খারাপ ব্যবহার করত আর অকথ্য ভাষায় গালিগালাজ করত। দেখতে দেখতে টুম্পার সেই ছোট্ট মেয়ে 7 বছরের হয়ে যায়। সে এখন স্কুলে পড়ালেখা করে। তার নাম ছিল মাধবী। মা, ও মা, স্কুলের সবাইকে দেখি দাদা দাদি আছে, আমার কি দাদা দাদি নেই মা? না না, তোর দাদা দাদি বেঁচে নেই, মরে গেছে। কিন্তু মা, অনেকেই আমাকে বলে আমার দাদা দাদি নাকি মরেনি, তারা বেঁচে আছে, তুমি তাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। এখন তুই যদি তাদের প্রতি বেশি পিরিত দেখাস না, তোকেও ঘাড়ে ধরে তাদের কাছে পাঠিয়ে দিব। মা কষ্ট করে লালন পালন করছে, মায়ের কথা অবিশ্বাস করিস, তাই না? এরপর ছোট্ট মাধবী মন খারাপ করে স্কুলে চলে যায়।
প্রণাম নেবেন মালকিন, আমার আর আমার মেয়ের কিছুদিনের ছুটি লাগবো, গ্যারামে যাইতে হইব। এ কি, ইতিমধ্যেই প্রাসাদের অনেক দাস দাসীরাই ছুটিতে বাড়িতে চলে গেছে, তোরাও যদি চলে যাস এত কাজ কে সামলাবে বলতো? বুঝি না। কি করবো মালকিন, কিছু করার নাই, গ্রামের মধ্যে একটা উৎসব হয়, ওই উৎসবে সবার উপস্থিত থাকার লাগে, নাইলে জমিদারে গ্রাম ছাড়া কইরা দেয়, এ লেগে যাওয়ার লাগবো মালকিন। ঠিক আছে ঠিক আছে, যা যা, গ্রামের উৎসবে হাজির হতে যা, বেতনটা যখন কেটে রাখবো না তখন বুঝবি। এই যে প্রিয় স্বামী, প্রাসাদের সমস্ত দাস দাসীরা যে এই ছুটিতে গ্রামের বাড়িতে চলে গেছে, এখন এত এত কাজকে সামলাবে এই কয়দিন? এটা তো তোমারও সংসার বউ, এই কয়দিন তুমি সামলাও, ওরা আসলে আবার ওরা সামলাবে। কত বড় সাহস তোমার, আমায় কাজের হুকুম দিচ্ছ তুমি? না, আমি কাজ করলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না? এই শুনো, তুমি যে করেই হোক মা বাবাকে খবর দাও, ওরা এসে এই কয়দিন এখানে কাজকর্ম করবে, দাসীরা আসলে আবার চলে যাবে। এসব তুমি কি বলছো বউ? প্রথমত তুমি তোমার মা বাবাকে গ্রাম ছাড়া করেছিলে, এখন আবার চাকর হিসাবে এই বাড়িতে তাদের আনতে চাইছো, এটা কেমন দেখায় না? মরণ, আমার মা বাবা আমার জলে না, তোমার এত জলে কেন? মনে রেখো, সম্পত্তির মালিক কিন্তু আমি, বুঝেছো? বউয়ের কথা মতো জমিদার পরদিন সকালে গায়ত্রী দেবীকে সেখানে হাজির করে। নিজ মাকে দেখে টুম্পা অবাক হয়ে যায় আর বলে, একি মা, তুমি এ কোন রূপ ধরেছো? সাদা শাড়ি পরে আছো কেন? আর বাবাকে সাথে নিয়ে আসুনি কেন? যে মানুষটার জন্য রঙিন শাড়ি পরতাম সে মানুষটা তো আর পৃথিবীতে নেই, তাই সাদা শাড়ি পরে আছি। যেদিন আমাদের গ্রাম ছাড়া করেছিস সেই দিন থেকে শোকে শোকে তোর বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এ কি গায়ত্রী দেবী, বাবুলাল মারা গেছে? আপনি আমাদের বললেনও না, একটু শেষ দেখাটা দেখে আসতাম। কি আর বলবো, নিজের মেয়ে নিজের মা বাবাকে গ্রাম ছাড়া করে দিয়েছে, সেই বাবার মরণ সংবাদ জানানোর আদৌ কি কোনো প্রয়োজন আছে? হয়েছে হয়েছে, সবসময় তুমি আমায় খোঁচা দিয়ে কথা কেন বলো এত? যাগ্গে বাদ দাও, এখন তোমাকে এনেছি কিছুদিনের জন্য, এই প্রাসাদের সমস্ত কাজ ঠিক মতো করবে, আর ভুলেও আমার মেয়ের কাছে নিজের আসল পরিচয় দেবে না। দাসীরা ফিরে এলে তুমি আবার চলে যাবে, তোমায় তোমার কাজের পারিশ্রমিক দেওয়া হবে, বুঝেছো? মনে রেখো কিন্তু মা কথাগুলো, কোনো ঝামেলা জানি না হয়। ওরে টুম্পা, তোর এত কিছু ভাবতে হবে না, আমি তোর আসল মা, পর কেউ না, ভয় পাস না, আমি আমার আসল পরিচয় কাউকে দেব না। একটু পর মাধবী স্কুল থেকে আসে। ও ঠাকুমা, তুমি কে গো? নতুন এসেছো আমাদের বাসায় তুমি? হ্যাঁ গো দাদু ভাই, আমি তোমার বাড়ির নতুন কাজের লোক, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুমি আমায় এত মায়া ভরে দাদু ভাই বলে কেন ডাকলে? কেউ ডাকেনি এর আগে আমায়। আসলে আমার গ্রামের বাড়িতে তোর মতো দেখতে আমার একটা ছোট্ট নাতিন আছে রে দাদু ভাই, তাই তোকে দাদু ভাই বলেছি। কাপড়গুলো খুলো দাদু ভাই, তোমায় খাবার দেই। এই যে শোনো, তোমার রান্না বান্না হয়ে গেলে বাজারে গিয়ে আমার মুখে মাখার নাইট ক্রিমটা একটু নিয়ে এসো তো, ফুরিয়ে গেছে, চাকর রাজু বাড়িতে নেই, বুঝেছো? তাই তোমাকে বলছি, কেমন? ঠিক আছে মা, আমি রান্না বান্না শেষ করে তোর নাইট ক্রিমটা নিয়ে আসবো। তুই খাবারটা খেয়ে নিস, সকাল থেকে কিচ্ছু খাসনি তুই। আমি সেটা খেয়ে নেব, তুমি আমার সাথে এরকম করে কথা বলো না, লোকে বুঝে যাবে যে তোমার আমার মাঝে সম্পর্ক আছে। এরপর টুম্পা ঘরে গিয়ে বসে বসে টিভি দেখতে থাকে। ঠিক সেই সময় টুম্পার মেয়ে সেখানে আসে আর বলে, ও মামা, আজকে আমি সেই কখন স্কুল থেকে এসেছি, আমাকে এখনো চান করাচ্ছ না কেন? আমার খুবই গরম লাগছে মা, আমি চান করব। এই মুহূর্তে কোনো দাসী বাড়িতে নেই, আর দাসী গায়ত্রী বাইরে গেছে আমার জন্য নাইট ক্রিম আনতে, ও আসলে তোকে করিয়ে দিবে, এখন যা, সর। মা, অনেক দিন হলো তোমার হাতে চান করি না, আজ তোমার হাতে করব, আমায় চান করিয়ে দাও না। কি, তোর এত বড় সাহস, তুই আমায় কাজ করানোর হুকুম দিচ্ছিস? তোর মাথা খারাপ আছে নাকি? আমি তোকে চান করাবো? তোকে দাসী চান করাবে, সর তুই এখন এখান থেকে, দেখতে দে সিরিয়াল আমায়। মায়ের সাথে রাগ করে ছোট্ট মাধবী বাথরুমে একাই গোসল করতে আসে, সেখানে পানিতে পা পিছলে সে গরম পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাধবীকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। মাধবীর সমস্ত শরীর গরম পানিতে বেশ বাজেভাবে ঝলসে গেছিল। ডাক্তার বাবু, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো?
এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না জমিদার বাবু। ছোট্ট বাচ্চাটির শরীর বেশ বাজেভাবে ঝলসে গেছে, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। রক্তও প্রয়োজন অনেক। আপনার যা যা করার লাগে সব করুন। আমার মেয়ের জন্য দরকার হলে আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিব। আমার মেয়েকে আমার সুস্থ চাই। হ্যাঁ গো ডাক্তারবাবু, আপনার যত টাকা লাগে সব নেন, আর রক্ত লাগলে আমার শরীরের সমস্ত রক্ত নেন, আমার নাতিদের সুস্থ কইরা দেন। হ্যাঁ গো মা, হ্যাঁ গো স্বামী, আমি তোমাদের সাথে সবসময় কত অন্যায় করেছি, নিজের প্রয়োজনের স্বার্থে তোমাদের ছুঁড়ে ফেলে দিয়েছি, আর আজ তোমরা আমার খারাপ সময় আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছো। আমায় তোমরা ক্ষমা করে দাও। আমার ভুলের জন্য আমি আমার বাবাকেও হারিয়েছি। এই সব আমার পাপের ফল। কাঁদিস না সোনামা, পৃথিবীর অনেক সন্তানেরাই তার মা বাবাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু বাবারা কোনো দিন তার সন্তানকে ছুঁড়ে ফেলতে পারে না মা। টুম্পা, তুমি আমার স্ত্রী হিসাবে আমার সাথে যা অন্যায় করেছো সেই সব কিছুর জন্য তোমার উপর রাগ থাকলেও আমার সন্তানের মা হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে, দেখো।